গাজীপুরে সুদের কারবারে ব্ল্যাঙ্ক চেক আর পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে অভিনব প্রতারণা। টাকা ফেরত পেলেই মামলাবাজি শুরু করে রফিক। উনি আমার নামে মামলা দিয়েছে ৩৬ লাখ টাকা, আর আমার স্বামীর নামে দিয়েছে ৪ লাখ টাকা। চেকটা ফেরত দিয়ে দেন, ঠিক আছে? আজ দিন কাল দিন করতে করতে এই ব্যাপার দেয় না। শুধু ৩০,০০০ টাকা পাইব বলে ২৬ লাখ টাকার মামলা দিচ্ছে আমার কাছে। তীব্র গরমে মফস্বলে বিদ্যুতের আসা যাওয়া, কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ধুঁকছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দায়ী করা হচ্ছে ভুল জ্বালানি নীতিকে। পানি শেষ হচ্ছে না, জমিনে ধান বাইর হচ্ছে না। মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি, এটাও আর এখন ধরে রাখতে পারছি না। সংযোগ দিতে পেরেছি, আমরা বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি, কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি। তাপমাত্রা বাড়লে ঝড়ের মৌসুমে বাড়ে বজ্রপাতের সংখ্যা। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে প্রয়োজন জনসচেতনতা। মাঠে কাজ করতেছে, তার নাগালে একটা আশ্রয় কেন্দ্র আছে, সে দৌড় দিয়ে হয়তো আশ্রয় নিতে, এরকম যে আশ্রয়ের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে হয়তো তার জীবনহানিটা রক্ষা করা সম্ভব। দীর্ঘ 53 বছর প্রতীক্ষার পর মায়ের দেখা পেলেন উম্মে মুরসালিনা। মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া চমনারা ফিরেছেন পাকিস্তান থেকে। বগুড়ার সোনাতলা সারিয়াকান্দিতে এমপি পুত্র ও ভাইকে জেতাতে হুমকি ধামকির অভিযোগ। মামা ভাগ্নের দাপটে অসহায় 2 উপজেলার প্রতিদ্বন্দ্বীরা। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতির যে চালিয়ে যাচ্ছে। গোটা উপজেলা ঘুরে দেখেন যে তফসিল ঘোষণা হওয়ার আগ থেকে আজ পর্যন্ত এমপি সাহেব সোনাতলার কোনো গণপ্রোগ্রামে এসেছে কিনা। ঢাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে কুকুর বেড়ালের কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা। বিড়ালকেও জলাতঙ্ক টিকার আওতায় আনার পরামর্শ। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের হামলা, ধরপাকড় চলছেই। গ্রেপ্তার অন্তত 60। ফ্রান্স কানাডাতেও ছড়িয়েছে বিক্ষোভ। That'll be it. A boundary to finish the match. It's a victory. জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়ে বাংলাদেশের আয়েশি সূচনা। নিজের বোলিং ও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সাইফুদ্দিন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। করেন সুদের ব্যবসা, জামানত হিসেবে নেন ব্ল্যাঙ্ক চেক অথবা জমির পাওয়ার অফ অ্যাটর্নি। সুদ সহ টাকাও বুঝে নেন ঠিকঠাক, কিন্তু চেক আর ফেরত দেন না। উল্টো চেক জালিয়াতির মামলা করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। গাজীপুরের টঙ্গী এলাকায় এমন এক অভিনব প্রতারকের সন্ধান পেয়েছে যমুনা টেলিভিশন। টঙ্গী থেকে ফিরে সেই গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। গাজীপুর জেলার টঙ্গীর মোরকুন এলাকার বাসিন্দা রিপন ও তাসলিমা দম্পতি আর্থিক অনটনে পড়ে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে রফিকের কাছ থেকে সুদে ধার নিয়েছিলেন 3.5 লাখ টাকা। জামানত হিসেবে দিতে হয়েছিল 2টি ব্ল্যাঙ্ক চেক। তাদের দাবি সুদসহ রফিককে 7 লাখ টাকা ফেরত দিয়েছেন। তারপরও চেক ফেরত না দিয়ে উল্টো তাদের নামে 40 লাখ টাকা চেক জালিয়াতির মামলা করেছেন রফিক। 3,50,000 টাকা আনছি, সেই টাকা আমরা পরিশোধ করে দিছি। টোটাল আমরা তার 7 লক্ষ টাকা দিছি। এইভাবে দেওয়ার পরে আমরা কইলাম যে ভাই তাহলে আমাকে চেকটা ফেরত দিয়ে দেন, ঠিক আছে? আজ দিন কাল দিন করতে করতে এই ব্যাপার দেয় না। উনি আমার নামে মামলা দিয়েছে ৩৬ লাখ টাকা, আর আমার স্বামীর নামে দিয়েছে 4 লাখ টাকা। কিন্তু আমি ওনার টাকাটা পরিশোধ করছি। টাকাটা পরিশোধ করার কারণ তারপর আমার নামে কি কিসের জন্য সে আমার নামে মামলাটা দিল। উনি খুব অসহায় আমাকে করতেছে, খুব জ্বালা যন্ত্রণা করতেছে। ওনার কিচ্ছুই করা পারতাম না, উনি আমাকে এমন হুমকি দেয়। তাদের এমন বক্তব্য শুনে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছে আমাদেরও, তাই সরেজমিনে অনুসন্ধান। আমাদের হাতে আসে রফিকের করা অসংখ্য মামলার কপি। কারো নামে 65, কারো নামে 50, আবার কারো নামে তিনি মামলা করেছেন 36 লাখ টাকা চেক জালিয়াতির। আমি 1.5 লাখ টাকা নিচ্ছি, ব্ল্যাঙ্ক চেক ছাড়া টাকা দেয় না, ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই টাকা নিচ্ছি। এখন টাকাও দিচ্ছি, 5 লাখ টাকা সুদও দিচ্ছি, আসল টাকাও দিচ্ছি। শুধু 30,000 টাকা পাইব বলে 26 লাখ টাকার মামলা দিচ্ছে আমার কাছে। 1.5 লাখ টাকায় আমি 3 মাস পরে 1 লাখ
৭২,০০০ টাকা তাকে আমি নিজে সহ গিয়ে পরিশোধ করে আসি। তারপরে সে আমার নামে ৫০ লাখ টাকার মামলা দিছে। খালি আমার হয়রানি করতেছে না, এলাকায় এই যে ৭০-৮০ জনে হয়রানি হয়েছে, অবস্থা আঙ্গ খুব খারাপ হয়ে যেতেছে। তাই এটাতে আমরা সুস্থ বিচার চাই। মামলা করেই ক্ষান্ত দেন না রফিক। মানুষের জমি হাতিয়ে নেয়ার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টোটাল 9,33,000 টাকা আমি তারা দিয়েছিলাম আসলে, আরও তারপরে আমার কাছে 12 লাখ টাকা দাবি করতো। কারণ উনি যে লোক, উনি যে ব্রেনটা কাজ করতেছে, দলিল আমার জায়গা বলে দলিল করে আরেকজনকে দিয়ে দিছি। আর মাঝে মাঝে বলতেছে যে তুমি বাড়ি খালি করার জন্য অনেক লোকজন ধরে। তার টাকা আমি 1 বছরের মাথায় পরিশোধ, করোনার পরে আর কি টাকা পরিশোধ করি। ওই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে টাকা অঙ্কে বসে 22 লক্ষ টাকার একটা মামলা দেয়। ওই মামলা দিয়ে তারপরে সে হলো ওই কিছু এলাকার লোকাল আপনার কিছু শক্তিশালী কিছু মুস্তান নিয়ে আসছে আমার বাড়ি দখল করার জন্য। জানা গেছে রফিকের সুদ ব্যবসার ফাঁদে পড়ে জমি বাড়ি বিক্রি করে এলাকা ছেড়েছেন বহু মানুষ। স্ট্রোক করে কারো কারো মারা যাওয়ার খবরও মিলেছে। আমার বড় ভাই 1 লাখ টাকা হাওলাত নিয়েছিল। হাওলাত নেওয়ার পরে মনে করেন যে সে একটা চেক মারফতে হাওলাতটা নিয়েছিল। আমার বড় ভাইয়ের বাড়ি বিক্রি করছি 21 লাখ টাকা, বিক্রি কইরা এই টাকা শোধ করছি। পরে আমার ভাই আর এখানে গিয়ে বাড়ি করছে, বাড়ি করার কিছুদিন পরে স্টক করে 7-8 মাস পরেই আমার ভাই মারা যায়, শুধু টাকা করে আর বাড়ি করে। রফিকের এমন প্রতারণার বিষয়ে বর্তমান কাউন্সিলর মুখ না খুললেও গোমর ফাঁস করেছেন সাবেক কাউন্সিলর। রফিক সাহেবরা মানে এই সুদ ব্যবসায়ীরা এই এলাকার বহু মানুষকে এলাকা ছাড়া করছে, নির্যাতিত করছে, বাড়ি ছাড়া করছে এবং এখনো তারা কয়েকটা বাড়ির দলিল লেখা তার স্ত্রীর নামে এমনকি তার নিজের নামে এইরকম কাগজপত্র করে বাড়িঘর লেখা নিচ্ছে। এলাকাবাসী বলছে রফিক একটি সিগারেট কোম্পানির শ্রমিক ছিলেন, এখন কোটি কোটি টাকার মালিক। আমার ঠিক পেছনের এই 4তলা ভবনটি রফিকের, আর তার পাশেই আরও একটি 10তলা ভবনের কাজ শুরু করেছেন তিনি। স্থানীয়রা বলছে শুধুমাত্র সুদ ব্যবসা আর মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এসব কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। সে আগে চাকরি করত, এখন সে সুদের ব্যবসা করে এলাকার মানুষে একবারে নিঃশান্ত করে ছাড়তেছে। সে মিনিমাম না হলো 60-70 কোটি টাকার মালিক এই সুদ ব্যবসা করে। এসব বিষয়ে কথা বলতে বারবার রফিকের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি আমরা। তার বাড়িতেও গিয়েছি কয়েকবার। মোবাইলে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর দেখা করেননি। আমি দেখা করব, অবশ্যই দেখা করব। হ্যাঁ, ওকে, অবশ্যই দেখা করব। জি ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত আছি আমি, আপনি আসেন। রফিকের এই অভিনব প্রতারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসকের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে কাজটা করছেন উনি সুদের ব্যবসা, এটা কোনো আইনগত কোনো ভিত্তি নাই। তো ভুক্তভোগী অভিযোগ আমরা তো জানলাম, আমরা ভুক্তভোগীর সাথে কথা বলে সে যে অপকর্মগুলো বা প্রতারণার আশ্রয় নিয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। তা আমরা অবশ্যই এটা করব। প্রতারণা থেকে বাঁচতে ভুক্তভোগীদের অনেকেই রফিকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। এই এলাকায় রফিক ছাড়াও আরও বেশ কয়েকজন সুদ ব্যবসায়ী সম্পর্কে তথ্য পেয়েছি আমরা, যারা দীর্ঘদিন ধরে এলাকার সহজ সরল মানুষদের তাদের সুদ ব্যবসা আর মিথ্যা চেক জালিয়াতির মামলায় ফাঁসিয়ে নিঃস্ব করে চলেছে। তাই সকলের দাবি এই চক্রের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক সরকার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকটে মফস্বলের মানুষ জীবনযাত্রায় এর প্রভাব পড়েছে চরমভাবে। কৃষি উৎপাদনের পাশাপাশি ধুঁকছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। যদিও ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা বলছেন বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির কারণেই কিছুটা সংকট। জ্বালানি বিশেষজ্ঞদের মতে শহর ও মফস্বলে বিদ্যুৎ বিতরণে চরম বৈষম্য আছে, এজন্য তারা ভুল জ্বালানি নীতিকে দায়ী করেছেন। নীলফামারী ও ঠাকুরগাঁ ঘুরে এসে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। ঠাকুরগাঁয়ের গড়েয়ার লস্করা গ্রামের কৃষক নুরুল ইসলাম তীব্র গরমে আইলে বসে তদারকি করছেন সবজি চাষের জমি প্রস্তুতির কাজ। তবে পানির অভাবে নিজের 10 একর জমিতে চাষাবাদ নিয়ে চিন্তিত তিনি। সেচের প্রচণ্ড ব্যাহত হচ্ছে, সেচ দিতে পারতেছি না। একদিক দিয়ে পানি দিলে আরেকদিক দিয়ে শুকায় যায়। বিদ্যুতের সমস্যার জন্য এই অবস্থা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো জমিতে সেচ দিতে পারছেন না, তার মতো অবস্থা এখানকার অনেক কৃষকের। ওই কারেন্টের সমস্যা হচ্ছে, মনে করেন সেচ দিতে। আর মনে করেন যে অনেকে যে গাভী পালন করে ওই রোদ্রের তাপে ফ্যান ঘুরতেছে না। আমাদের ফসল আমরা ধরে রাখতে পারছি, যে মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি, এটাও আর এখন ধরে রাখতে পারছি না। একই অবস্থা নীলফামারীর ডিমলার, টুনিরহাট ও বাবুরহাটের কৃষকদেরও। পানি সেচ হচ্ছে না, জমিনে ধান বাইর হচ্ছে না, শীত ছোট হয়েছে, জমিনের রস নাই, ভালো হয়নি চোখের পানি তো এইটা কারেন্টের সমস্যা। কৃষি তো ভুট্টা মারা যাচ্ছে,
ভুট্টার ক্ষেত নষ্ট হচ্ছে। শুধু কৃষি নয়, বিদ্যুৎ সংকটের কারণে ধুঁকছে মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বলছেন যে মাত্রায় বিদ্যুৎ পাচ্ছেন তাতে ব্যবসা টিকিয়ে রাখা দায় এখন। কারেন্ট ছাড়া তো ব্যবসায়ীদের পদ নাই, কোথায় যাবে? কারেন্ট জেনারেটর দিয়ে কয় ঘন্টা চলবে? দোকান করি না গেছে কষ্ট করিয়া বাবা, আমরা গরিব মানুষ কি করব? ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, এই পর্যন্ত সকাল থেকে একটা সিটও বাঁধা হয়নি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে মফস্বলের জীবনযাত্রায়। তাদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ পান না। কারেন্ট থাকে না, কারেন্টের ডিস্টার্ব, তো পল্লীও ডিস্টার্ব, পৃথিবীও ডিস্টার্ব। 2-3 ঘন্টা পরে একটু আসে আবার আধা ঘন্টা পরে চলে যায়। মনে করেন যদি কারেন্ট যাচ্ছে তাই 1 ঘন্টাও নেই, 2 ঘন্টাও নেই। যদিও নীলফামারী 1 আসনের এমপি দাবি করছেন সংকট কম, বরং গ্রামে এসি ও বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ইলেকট্রিসিটি অবস্থা এখানে ভালো আছে, তবে মাঝে মধ্যে এখন প্রচণ্ড গরমটার জন্য সবাই এসি চালাচ্ছে, বিদ্যুৎ ব্যয় বেশি হচ্ছে। সাশ্রয়ের দিকে না গিয়ে আমরা ব্যবহার ঠিকমতো করতে পারছি না বলে আজকে বিদ্যুতের এই ঘাটতিতে। গরমে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 17,500 মেগাওয়াট। 30 এপ্রিল 16,477 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরপরও মফস্বলের কোথাও কোথাও 8 থেকে 10 ঘন্টার লোডশেডিং কেন হচ্ছে? বিভিন্ন সময়ে যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য চাহিদা মাফিক যে জ্বালানি দেওয়া হয়, সেই জ্বালানি সরবরাহের কোনো নিশ্চয়তা এই সমস্ত কর্তৃপক্ষের নেই। সংযোগ দিতে পেরেছি আমরা, বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি, কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি, এবং যত দিন যাচ্ছে সেই সক্ষমতা অর্জনের বিষয়টি আসলে অনিশ্চিত হয়ে যাচ্ছে। অধ্যাপক শামসুল বলছেন, বিদ্যুৎ খাতের ভুল নীতি থেকে বের না হলে কৃষি উৎপাদন সামনে আরও সংকটে পড়বে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো সেচ দিতে না পেরে ভুগছেন কৃষকরা। সংকটে আছেন মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলছেন জ্বালানি সংকট আছে, তাই 24 ঘন্টা না হলেও সহনীয় মাত্রায় বিদ্যুৎ চান তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁ। গরম বাড়ার সাথে সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদা। সে তুলনায় সরবরাহ কম থাকায় বিপাকে ময়মনসিংহের সাধারণ মানুষ। আবার শহরের তুলনায় গ্রামে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ। বিদ্যুৎ বিভ্রাটে নাভিশ্বাস উঠে যাচ্ছে গ্রামের মানুষের, বাধাগ্রস্ত হচ্ছে জীবনযাত্রা। অতিষ্ঠ গ্রামের মানুষ দ্রুত অবস্থার পরিবর্তন চান, কিন্তু কবে হবে সমস্যার সমাধান, এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আলোকোজ্জ্বল ময়মনসিংহ শহর সন্ধ্যা নামার সাথে সাথে আলোকিত হয়ে ওঠে বাহারি রঙের আলোয়। দিন দিনই বাড়ছে লোডশেডিংয়ের পরিমাণ। বর্তমানে শহরে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতেই নাস্তে নাবুদ অবস্থা শহরে বসবাসকারী সাধারণ মানুষের। তাহলে গ্রামের কি অবস্থা? খেটে খাওয়া সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাটে পড়ে কিভাবে দিন পার করছেন, চলুন দেখে আসি। দেখে মনে হয় নিশিরাত, কোথাও কেউ নেই। ক্যামেরার আলো জ্বালাতেই ভেসে ওঠে এমন চিত্র। বিদ্যুৎ নেই, তাই চরশিরতা এলাকায় গরম থেকে বাঁচতে গ্রামের রাস্তার পাশে বসে আছে বিভিন্ন বয়সের মানুষ। অন্ধকার বয়ে থাকি, নিজেই দেখি না, কাস্টমার হবে কই থেকে। রাত্রে ঘুমানো যায়, বিছানা চাদর ভিজে, পানি লাগে না। আমাদের এই পরিস্থিতি আছে। মা বাপ সারা যেরকম পোলা পান, আমরা বিদ্যুৎটা হয়ে আছে এরকম পোলা পানির মতন, যে কখন কুম্বা জায়গা হিসাব নাইকা, আবার কখন আইবো এটার হিসাব নাইকা। এবার গ্রামের রাস্তায় একটু ঘুরে আসা যাক। আছে বিদ্যুতের তার, খুঁটি ও সড়ক বাতিও। অভাব শুধু বিদ্যুতের। কখন আসবে বিদ্যুৎ? শহর এলাকা মহামারী সৃষ্টি হয়ে যায়, ফুলাফান আপনার বিদ্যুতের জন্য গরমে অতিষ্ঠ হয়ে যায়। মম শেষ হয়ে যায়, কিন্তু কারেন্ট আর খবর নাই। সারা রাত ঘুমাই, দিনও কাজ করি, কিন্তু সারা রাতই ঘুমাইতে পারি না কারেন্টের লেগে। এদিকে শিশুদের নিয়ে চরম বিপাকে গ্রামের নারীরা। বিদ্যুৎ না থাকায় গভীর রাতেও থাকতে হচ্ছে উঠানে, তাও মিলছে না প্রশান্তি। সারা পাখা নিয়ে বসে থাকতে হয়, বাচ্চা নিজেও ঘুমায় না, আমাদেরও ঘুমাইতে দেয় না, সব দিক দিয়ে অসুবিধা। বাচ্চা লইয়া বাইরে আইরি কারেন্টের লাগি, কারেন্ট তাহাই নিয়া। বিদ্যুৎ বিভাগ বলছে ময়মনসিংহ জোনের 6 জেলায় চাহিদা 1550 মেগাওয়াট। লোডশেডিংয়ের পাশাপাশি রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণাও। মানুষের যে এই মুহূর্তে যে দুর্দশা, বিদ্যুতের অভাবে যে মানুষ কষ্ট করতেছে, এটা সলভ করার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আশা করি আমরা অচিরেই এই মানুষের এই দুর্দশাটা লাঘব করতে পারবো। অপেক্ষাকৃত অনেক কম বিদ্যুৎ থাকছে গ্রামাঞ্চলে। বাধাগ্রস্ত হচ্ছে সেচ ব্যবস্থা, বিপাকে গ্রামের মাছ ও মুরগি খামারিরা। দ্রুত অবস্থার উন্নতির দাবি ভুক্তভোগীদের।
হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বজ্রপাতের মৃত্যুর খবর বাড়ছে, কিন্তু এ থেকে রক্ষার উপায় কি? সাধারণ মানুষের কাছে বজ্রপাত থেকে বাঁচার উপায় পৌঁছে দেওয়াই সবচেয়ে উপযোগী বলে মনে করেন আবহাওয়া সংশ্লিষ্টরা। তারা বলছেন, বজ্রপাতের সময় আতঙ্কিত হবার সুযোগ নেই, বরং সতর্কভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে। ঘরের ভেতর থাকলেও মানতে হবে কিছু কৌশল, আর বাইরে থাকা অবস্থায় খুঁজে নিতে হবে নিরাপদ কংক্রিটের আশ্রয়। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে যখন হঠাৎ বৃষ্টি হলো, তখন সেই বৃষ্টির সঙ্গে দেশের কোথাও কোথাও ছিল তীব্র বজ্রপাত। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তে বজ্রপাতে মারা যায় 11 জন। সাধারণত বাংলাদেশে এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত হয়, আর গেল কয়েক বছর ধরে সেই বজ্রপাতে ঘটছে ব্যাপক প্রাণহানি। আবহাওয়া বিজ্ঞানীরা অবশ্য বলছেন, বজ্রপাতের সংখ্যা বাড়েনি, বরং বেড়েছে হতাহতের খবর জানার পরিমাণ। বজ্রপাতের পরিমাণ বা সংখ্যা বেড়ে গেছে, এক্ষেত্রে আমার একটু ডাউট আছে। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের হয়তো রিপোর্টটা আগের চেয়ে বেশি হয়, কারণ আমাদের সেটিংসটা ছিল আমাদের এই এনভায়রনমেন্টে, আমাদের এই ড্রাই লাইনের যে উপস্থিতি, এটা আমরা বেশ আগেই কিন্তু ডিটেক্ট করা হয়। কিন্তু কেন হয় বজ্রপাত বা বজ্রঝড়? তাপমাত্রার সঙ্গে জড়িয়ে আছে বজ্রপাতের সম্পর্ক। তাপমাত্রা যত বাড়বে, তখন জলীয় বাষ্প বাড়বে মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্ট বজ্রপাত, আর তাই চলতি মৌসুমে শক্তিশালী বজ্রপাতের শঙ্কাও রয়েছে। উত্তপ্ত পৃথিবীতে কিন্তু সব রকমের এক্সট্রিম ইভেন্টের পরিমাণও বেড়ে যাবে, কারণ যত উত্তপ্ত বাতাস, তত বেশি আমরা বলি অস্থিতিশীল বায়ুমণ্ডলে আপনার হ্যাজার্ডগুলো, আপদগুলো বেশি তৈরি হয়। সেক্ষেত্রে আমার যত বেশি কনভেকশন হবে, তত বেশি ক্লাউড হবে, তত বেশি বৃষ্টি হবে, বজ্রপাত হবে। এটা একটা প্রভাবক বা একটা নিয়ামক। এই সময় তো কি হয়, আপনার তাপমাত্রাটা বেশি থাকে, ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়, এবং যে মেঘটা তৈরি ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে কি হয়, এটা আপলিফ্ট হয়। আপলিফ্ট হওয়ার ফলে যে মেঘটা তৈরি, এটা বজ্রমেঘ তৈরি হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বজ্রপাত থেকে রক্ষার নানা কৌশল তুলে ধরা হয়েছে। বজ্রপাতে অধিকাংশ মৃত্যু ঘটে হাওড় অঞ্চলে, আর মারা যায় গবাদি পশুও। তাই বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে অঞ্চলভিত্তিক পরিকল্পনায় জোর দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বলছেন, বিপদ আসবেই, কিন্তু প্রাণহানি কমাতে সতর্ক থাকার বিকল্প নেই। ঝড় বৃষ্টির দিনে আকস্মিক দুর্যোগ বজ্রপাত কখন নেমে আসবে সেটি আগে থেকে বোঝা মুশকিল, কিন্তু তখন আপনি ঠিক যেখানে যে অবস্থায় থাকবেন তার উপর নির্ভর করে নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। যেমন কোনো খোলা স্থানে বা খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর করে গুটিসুটি হয়ে বসে পড়তে হবে। আবার অনেকেই ভাবেন এমন গাছপালা বোধ হয় বজ্রপাত থেকে রক্ষা করতে সক্ষম, কিন্তু আসলে তা নয়, বরং আরও বেশি বিপজ্জনক। কেননা গাছের চেয়ে মানব শরীর অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী, আর তাই গাছ এবং বৈদ্যুতিক খুঁটি, টাওয়ার থেকেও থাকতে হবে নিরাপদ দূরত্বে। বজ্রঝড় শুরুর প্রথমে বিদ্যুৎ চমকানি বা বজ্রপাত হয় না। শুরুতে একটু কালো মেঘ তৈরি হয়, সামান্য বৃষ্টি আর হালকা বিদ্যুৎ চমকায়। তখনই আগাম সতর্কতার সঙ্গে সরে যেতে হবে নিরাপদে। সে হয়তো খেতে বা মাঠে কাজ করতেছে, তার নাগালে একটা আশ্রয় কেন্দ্র আছে, সে দৌড় দিয়ে হয়তো আশ্রয় নিতে, এরকম যে আশ্রয়ের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে হয়তো তার জীবনহানিটা রক্ষা করা সম্ভব। সাধারণত আফটারনুন থেকে শুরু করে রাতের দিকে আমাদের কিন্তু বজ্রঝড় বেশি হয়। যারা কৃষি কাজ করেন, মাঠে থাকেন, খোলা মাঠে, তারাই কিন্তু এই ধরনের থান্ডারস্টর্মে বেশি বজ্রপাত বেশি হন। তারা যেটা করতে পারেন যে আর্লি ইন দ্য মর্নিং তারা কাজ করতে পারেন। বজ্রপাত রোধে বিল্ডিং কোড মেনে প্রতি ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিতে জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে তাল গাছের মতো দীর্ঘ গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সেই গাছ সড়কের পাশে নয়, বরং খোলা মাঠে লাগালেই বেশি কার্যকর বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার মায়ের দেখা পেলেন উম্মে মুরসেলিনা। 53 বছর পর দেশে ফিরলেন মহান মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া চমনারা। শুক্রবার রাতে একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি। মাকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন মুরসেলিনা। এ সময় বিমানবন্দরে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। পুনর্মিলনীর আনন্দঘন সে গল্প জানাচ্ছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। প্রতীক্ষা কত দীর্ঘ হয়, 1 বছর, 1 দশক কিংবা 1 যুগ, কিন্তু মায়ের জন্য উম্মে মুরসেলিনার অপেক্ষা অর্ধ শতাব্দীরও বেশি। অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ। বুকে বুক মিলিয়ে হৃদয় শান্ত করলেন মুরসেলিনা। কষ্ট মনে ছিল, সেটা মানে আর কি আমার হলো যে আমারও কেউ আছে আর কি। মা না থাকলে কি অবস্থা হয় মানুষের, হ্যাঁ, একটা মনের যে একটা কষ্ট, কত রকমের দুঃখ প্রকাশ করা যায় না, সেটা আর কি একটা পাওয়া গেল আর কি, সেটাই আর কি মনের মধ্যে।
বহুকাল আগের সব কথা মনে নেই দেশে ফেরা চমন আরার। তবে নারী ছেঁড়া ধনকে বুকে পাওয়ার অনুভূতির সাক্ষী দিচ্ছে অশ্রু সজল চোখ। बहुत अच्छा लगा मेरी बछड़ी मिली तो मुझे अच्छा नहीं लगेगा अच्छा लगा ना औलाद बगैर माँ कैसे जीती है मुझे बताइए। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর তৎকালীন কর্মকর্তা এস.এম. মুসলিম স্ত্রী ও 2 কন্যা উম্মে মুরসেলিনা ও উম্মে তাসলিমাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ভারতের একটি শরণার্থী শিবিরে। সেখানেই হারিয়ে যায় তার স্ত্রী চমন আরা। বহু বছর ধরে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। অগত্যা 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন এস.এম. মুসলিম। বহু বছর পর ফেসবুকে মুরসেলিনার ছোটবেলার ছবি পোস্ট করেন তার মেয়ে জামাই জাহিদ হোসেন নিটুল। খোঁজ করতে থাকেন হারিয়ে যাওয়া নানি শাশুড়িকে। এটি দেখে সে ছবি পাকিস্তানের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দেন দেশটির বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ওয়ালিউল্লাহ মারুফ। সেই সূত্রে 2022 সালে সন্ধান মেলে চমন আরার। একজন পাকিস্তানি দাবি করেন চমন আরা আছেন সেখানে। 14-15 সাল থেকে আমি তাকে খোঁজা শুরু করি। 22-এ এসে তাকে সন্ধান পাই। আর মা মেয়ের সাক্ষাৎ হয় 53 বছর পরে আজকে প্রথম ফেস টু ফেস মা মেয়ের সাক্ষাৎ হলো। হ্যাঁ, এর মধ্যে তারা ভিডিওতে দেখা সাক্ষাৎ করেছে, ছোটবেলার ছবিগুলো ছিল সেই ছবিগুলো আদান প্রদান করেছে। খোঁজ মেলার পর ভিডিও কলে যোগাযোগ হয় 2 পরিবারের। ছোটবেলার ছবিটির সুবাদেই মেয়েকে চিনতে পারেন মা চমন আরা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাকে খুঁজে পাওয়ার সে গল্প ফলাও করে প্রচার করে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। আরও 2 বার উনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, কিছু জটিলতা কারণে ভিসাটা রিফিউজ হয়। উনি বারবার লেগেছিলেন যে মা মেয়ের সাক্ষাৎ করবেন। ওনার সফলতা অবশ্যই, ওনার সহযোগিতা না আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আছে, ওনার সহযোগিতা আছে। আর যারা বাংলাদেশে থেকে যারা সহযোগিতা করেছে সবার কাছে আমরা কৃতজ্ঞ। ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শুক্রবার রাত 9টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চমন আরা। 6 মাস তার এদেশে থাকার কথা রয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের পর 5টি ক্ষতিগ্রস্ত বগি টঙ্গী স্টেশনে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই ক্ষতিগ্রস্ত বগিগুলো সারাতে উদ্ধার কার্যক্রম চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। 5টি বগি সরিয়ে নেওয়া হয় টঙ্গী রেলওয়ে জংশনে। ক্ষতিগ্রস্ত বাকি বগিগুলো সরাতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখনও 1 লাইনই ট্রেন চলাচল করছে। গতকাল সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে লাইনচ্যুত হয় 2টি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। আহত হয় লোকোমাস্টার সহ 5 জন। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। জেলা প্রশাসন, রেল বিভাগ ও রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে 3টি তদন্ত কমিটি। এ পর্যায়ে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ক্ষতিগ্রস্ত বাকি বগিগুলো সরাতে কতটা সময় লাগবে? কটা নাগাদ 2 লাইনেই ট্রেন চলাচল শুরু করা যাবে? আসলে এই বিষয়টি এখনো রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে সেটি নিশ্চিত নয়, যেহেতু যে দুর্ঘটনাটা ঘটেছে আসলে দুমড়ে মুচড়ে কিন্তু আসলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেই কারণে কিন্তু এখনো আসলে কতক্ষণ নাগাদে 2টি লাইনে আসলে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো আমাদেরকে নিশ্চিত করে। তবে আমরা যে বিষয়টি জেনেছি যে গতকাল থেকেই ময়মনসিংহ এবং উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ যে ট্রেনগুলো রয়েছে সেটি কিন্তু আসলে প্রত্যেকটি ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ সঠিক সময়ে কোনো ট্রেনে আসলে তাদের গন্তব্যস্থানে যেতে পারেনি। আর যেই কারণে কিন্তু আমরা দেখছি যে রাজধানী এয়ারপোর্ট থেকে শুরু করে দেশের বিভিন্ন উত্তর এবং পশ্চিমাঞ্চল যে ট্রেনগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থামিয়ে কিন্তু আসলে শিডিউল নিয়ে তারা আবার পুনরায় সেখানে যেতে হচ্ছে। এত করে কিন্তু যে এই পথে যে যাত্রীরা রয়েছে সেই যাত্রীরা কিন্তু আসলে কিন্তু বিভিন্ন জায়গায় থামতে হচ্ছে, ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে। এটি একটি বিষয়। অন্যদিকে কিন্তু দুর্ঘটনা কবলিত যে 4 জন আহত হয়েছে সেই 4 জন আহতের মধ্যে কিন্তু এখনো 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন হচ্ছে যাত্রী, অন্যজন হচ্ছে চালক, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উদ্ধার কতক্ষণ নাগাদ শেষ হবে সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত হতে পারেনি। ধন্যবাদ পলাশ যুক্ত হওয়ার জন্য। কথায় বলে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তবে বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়ে মামা ভাগ্নেই আপদের
কারণ হয়ে দাঁড়িয়েছেন এমন অভিযোগ এই দুই উপজেলার অন্য চেয়ারম্যান প্রার্থীদের। আর এই মামা ভাগ্নে হলেন স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে এবং ছোট ভাই। ভাই ও ছেলেকে জেতাতে সংসদ সদস্যের দাপটে নির্বাচনী মাঠে টিকে থাকাই কঠিন বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দুই উপজেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মোমিন। বগুড়ার সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে এবার দুজন প্রার্থী। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছোট ভাই লিটন আবারও হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। আরেকজন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। জাকিরের অভিযোগ, এমপির সরাসরি প্রভাব থাকায় অনেকেই প্রার্থী হবার সাহস দেখাননি। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতির করেন যে চালিয়ে যাচ্ছে, এমনকি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হচ্ছে যদি তোমরা আমার পক্ষে যদি না আসো, আমাকে যদি ভোট না দাও, ভোটের পর দিন 9 তারিখে এমনকি 8 তারিখ রাতের বেলা তোমাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। জাকিরের অভিযোগ অস্বীকার করেছেন মিনহাদুজ্জামান লিটন। তার দাবি হুমকি ধামকিতে নয়, গেল 5 বছরের উন্নয়নের ফলস্বরূপ তাকেই ভোট দেবেন ভোটাররা। আর সংসদ সদস্য কোনো প্রভাব ফেলছে না বলেও দাবি তার। আপনি গিয়ে গোটা উপজেলা ঘুরে দেখেন যে তফসিল ঘোষণা হওয়ার আগ থেকে আজ পর্যন্ত এমপি সাহেব সোনাতলার কোনো গণপ্রোগ্রামে এসেছে কিনা। এবার আসা যাক পাশের উপজেলা সারিয়াকান্দিতে। প্রথমবারের মতো এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এমপি পুত্র এবং মিনহাদুজ্জামান লিটনের ভাগ্নে সাখাওয়াত হোসেন সজল। সাংগঠনিকভাবে অনুরোধের পরও ছেলেকে নির্বাচন থেকে সরাননি এমপি শাহাদারা মান্নান। চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টুর অভিযোগ, ছেলেকে জেতাতে নিয়মিত সারিয়াকান্দিতে অবস্থান করছেন এমপি শাহাদারা মান্নান। আজকেও এমপি সাহেব আমার যদি ভুল না হয়, আমি যতটুকু শুনেছি সারিয়াকান্দিতে আছে। উনি বিভিন্ন জায়গার থেকে নেতাকর্মী বলেন, প্রভাবশালী লোক বলেন, তাদেরকে ডেকে দিয়ে এসেছে, ঘরের মধ্যে বসে থেকে বলতেছে তুমি আগামী 5 বছর আমি ক্ষমতায় আছি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার কোনো প্রকার সুযোগ তো পাবেই না, বরং তোমার অসুবিধা হবে। দলের নির্দেশনার পরও কেন প্রার্থী হয়েছেন এ বিষয়ে কথা বলেননি সাখাওয়াত হোসেন সজল। গণমাধ্যমকে সাড়া দেননি এমপি শাহাদারা মান্নানও। তবে জেলা আওয়ামী লীগ বলছে সজলকে ভোট থেকে সরাতে চেষ্টা করছে তারা। আমরা সবসময় এই কথা বলেছি, কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলা সকলেরই দরকার, উচিত, এবং আমরা যথার্থভাবেই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা নির্বাচন থেকে সরে যায়। এই দুই উপজেলায় ভোট গ্রহণ 8 মে। চেয়ারম্যান পদে দুই উপজেলায় নির্বাচনে রয়েছেন 7 প্রার্থী। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতের প্রভাবশালী বাণিজ্য সংগঠন বেসিস 2024-26 মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8 মে। 11 সদস্যের নির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 33 জন। কর অবকাশের সুবিধা বহাল রাখার ক্ষেত্রে ঋণ প্রাপ্তি সহজীকরণ এবং সদস্যদের সমান সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিচ্ছে 3টি প্যানেল। হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আইসিটি খাতের কর অব্যাহতির ইস্যু। আগামী জুলাই থেকে কর অবকাশ সুবিধা তুলে নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। বিষয়টিকে সংগঠনের চলতি কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। এজন্য উন্নয়ন সহযোগীদের শর্তারোপকে দুষছেন ওয়ান টিমের প্রধান ও বর্তমান সভাপতি। IMF এর প্রেসক্রিপশন হচ্ছে, আমরা একদিকে LDC গ্র্যাজুয়েশন হচ্ছি, তো এই সময়টাতে কোনো সেক্টরে এক্সাম্পশন রাখা যাবে না। আমরা এবার বলতে চাচ্ছি দিস ইন্ডাস্ট্রি শুড মুভ টুয়ার্ডস টেকনোলজিক্যাল সফরেনিটি অথবা প্রযুক্তিগত সার। আমরা বাইরের সফটওয়্যার কিনবো না, আমদানি নির্ভরতা আমরা কমাবো। কর অব্যাহতির সময় বাড়াতে কাজ করতে চায় টিম স্মার্ট। সদস্যদের জন্য সহজ আর সুলভে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে নীতিমালায় পরিবর্তন আনার পরিকল্পনা তুলে ধরছেন প্যানেল নেতারা। টিম স্মার্টের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পথনকশা আকৃষ্ট করছে ভোটারদের। এবার ইলেকশনটা মেম্বারদের আস্থা ফেরানোর বড় সম্ভাবনা এবং একটা বড় চ্যালেঞ্জও। আস্থার জায়গাটা ফিরিয়ে আনলে এবং আমরা শর্ট টার্ম প্রবলেমগুলো সর্ট আউট করে যদি সামনের দিকে এগিয়ে যাই এবং মিড টার্ম লং টার্মগুলো যদি ওইভাবে প্ল্যানিং করি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা বেসিসের একটা আস্থার জায়গা ফিরিয়ে এনে আমরা মেম্বারদের ভয়েস হিসেবে কাজ করতে পারবো। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে আছেন টিম সাকসেসের প্রার্থীরা।
আইসিটি বেস ডিজিটাল সারা পৃথিবীতে কাজ করতে পারি, সারা পৃথিবীতে বিক্রি করতে পারি। তো যার ফলে আমরা সবাইকে নিয়ে আমাদের প্রথম প্রমিসটাই হচ্ছে এখানে দেখব না যে কে আমাদের সাথে আছেন বা কে আমাদের পক্ষে ছিলেন, কে বিপক্ষে ছিলেন। আমাদের প্রথম মেসেজটাই হচ্ছে এইটা আমাদের একটা পরিবার, পরিবারের সব সদস্যকে নিয়ে একসাথে কাজ করব। নির্বাচনে মোট ভোটার 1464 জন, জেনারেল ক্যাটাগরি থেকে 8 জন এবং অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে 1 জন করে পরিচালক নির্বাচিত করবেন ভোটাররা। আমাদের প্রবলেমগুলো সর্ট আউট হবে, এগুলো নিয়ে কথাবার্তা হবে, প্রাইম মিনিস্টার থেকে সব লেভেলে কথাবার্তা হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টিকাদানের মাধ্যমে কুকুরের জলাতঙ্ক নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যায়নি বংশবৃদ্ধি। ফলে কুকুরের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে উৎপাত। নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে বিড়াল। হাসপাতালে এখন কুকুরের চেয়ে বিড়াল দ্বারা আক্রান্ত মানুষই আসছেন বেশি। বিশেষজ্ঞদের তাগিদ, সচেতনতার পাশাপাশি বিড়ালকেও আনতে হবে জলাতঙ্ক টিকার আওতায়। নাহিদ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। মায়ের কোলে যন্ত্রণায় কাতরাচ্ছে 5 বছরের ছোট্ট মরিয়ম। পায়ে তার কুকুরে কামড়ানোর ক্ষত। তাই চিকিৎসা নিতে রাজধানীর শাহজাদপুর থেকে এসেছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। বাচ্চা কুকুর বড় বড় হয়েছে, ওই জরাই ধরছে ওই নখ মনে হয় ডাকবে গেছে, হ্যাঁ অন্য একটা লোক দেখে সারাই দিচ্ছে। ওখানে কুকুর অনেক, হেয়ার জ্বালায় চলাফেরা বড় মুশকিল। রাজধানীর শনিরাখড়া থেকে এসেছেন 10ম শ্রেণীর শিক্ষার্থী হাফসানুর উদিতা। কুকুর নয়, তার ক্ষত বেওয়ারিশ বিড়ালের কামড়ে। রাস্তায় পড়ে থাকা বিড়ালকে আদর করতে গিয়েই বিপত্তি। শুধু মরিয়ম বা উদিতা নয়, কুকুর বিড়ালের এমন উৎপাতে প্রতিদিনই বিশেষায়িত এই হাসপাতালে ভিড় করছেন শত শত রোগী, যা ছাড়িয়েছে সাম্প্রতিককালের সব রেকর্ড। আমাদের বাসায় একটা বিড়াল আছে, ওর সঙ্গে দুষ্টুমি করতে গিয়েছে, দুষ্টুমি করতে যাওয়ার পরে ওই আঁচড় দিয়েছে। আমার কিছুদিন আগে বিলে খামচি দিয়েছে, রক্ত উঠে গেছে। গতকালকে রাত্রেবেলা কুকুরে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে কালকে আর কোনো রকম কিছু মনে হয়নি। আজকে সকাল থেকে ওখানে ক্ষতস্থানটা একটু ফুলে গেছে, ব্যথা করতেছে। পাশে বসায় আর কি খাবার দিছিল বিড়ালকে, ওই হঠাৎ করে আর কি মানে বিড়ালের পার খামচিটা লেগে গেছে। সম্প্রতি বেড়েছে কুকুর বিড়ালের কামড় আছড়ে আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কুকুর বিড়ালে কামড় নিয়ে অনেকেই ভ্যাকসিনের জন্য ছুটে আসছেন রাজধানীর সংক্রামক ব্যাধি এই হসপিটালে। ফলে এখানে যেমন রোগীর চাপ বাড়ছে, তেমনি চিকিৎসক নার্সদেরও সেবা দিতেও অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, কুকুর বিড়ালের আক্রমণের শিকার হয়ে গত বছর এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 94,000-এরও বেশি মানুষ। চলতি বছরের প্রথম 4 মাসেই জলাতঙ্কের টিকা নিয়েছেন কমপক্ষে 35,000 মানুষ। তাদের বেশিরভাগই বিড়ালের আক্রমণের শিকার। আগে যে হয়তো 2-3 মিনিট পরে একটু অফ পাওয়া যেত রোগী দেখতে দেখতে, এখন আর মানে কোনো রোগী আর অফ পিরিয়ড নাই, সারাক্ষণই আসছে। আগে কুকুর বেশি আসতো, কুকুর কামড়ের রোগী। এই বছর বিড়ালের কামড়ে প্রচুর রোগী আসতেছে এবং কিছু কিছু মাসে দেখছি যে বিড়ালের কামড়ের রোগী বেশি আসতেছে। এবছর প্রায় 35,000-এর মতো রোগীকে আমরা ভ্যাকসিন দিয়েছি আমাদের সেন্টার থেকে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে কমেছে জলাতঙ্ক রোগে মৃত্যু। পুরোপুরি রোগটি নির্মূলে কুকুরের পাশাপাশি বিড়ালকেও টিকা কর্মসূচির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশে যে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি আছে সেটাকে এগুলো অবস্থাগুলো রিভিউ করতে হবে, যে বর্তমানে যে অবস্থাটা চলছে, যে টিকা গ্রহীতের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিড়ালের কামড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটার উপর ভিত্তি করে, রিভিউয়ের উপর ভিত্তি করে আমাদের কোনো বিকল্প আমরা ব্যবস্থা আনতে পারি কিনা সেটা আমাদের ভাবতে হবে। 2011 সালে নেয়া স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় কুকুরকে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক অনেকটাই নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যায়নি কুকুরের সংখ্যা। প্রাণীটির বংশবিস্তার নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা থাকলেও এখনও তা আটকে আছে কাগজে কলমে। অজুহাত লোকবল সংকটের। স্টেরিলাইজেশন বলে আর কি করাটা, বন্ধাকরণ, এইটা হলো গিয়া, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আর কিছু নাই, কোনো কর্মসূচি নাই, কোনো অ্যাক্টিভিটি শুরু হয় নাই গভর্নমেন্টের তরফ থেকে। সিডিসির তথ্য বলছে দেশে কুকুরের সংখ্যা প্রায় 17 লাখ। তাই প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে কুকুর বিড়াল এবং মানুষের সুন্দর সহাবস্থান নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 8 লাখ বর্গফুটের বিশাল বিল্ডিংয়ে নেই কোনো ফ্যান বা এসি।
চলমান তীব্র দাবদাহেও সেখানে গরম অনুভূত হয় না। গাছগাছালি ও জলাধারের মিশ্রণে অপরূপ স্থাপত্যশৈলী কারখানাটিকে করেছে শীতল। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, রংপুরের এই কারখানার অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে পুরো গার্মেন্টস শিল্পে। কারুপণ্যের এই কারখানায় তৈরি হয় পাটের তৈরি জিআই পণ্য শতরঞ্জি। কাজ করেন প্রায় 5,000 নারী শ্রমিক। রংপুরের ঘোড়াপীর মাজারের পাশ দিয়ে রবার্টসগঞ্জ সড়কে ঢুকতেই চোখে পড়বে বিশাল সবুজের এক অভয়ারণ্য। মূলত এটি জিআই স্বীকৃতি পাওয়া পাটপণ্য শতরঞ্জি তৈরি প্রতিষ্ঠান কারুপণ্যের। প্রবেশ করলেই জুড়িয়ে যায় মন। সিঁড়ির দুপাশ সহ পুরো বিল্ডিংয়ের দেয়াল লতানো গাছ গাছালি দিয়ে মোড়ানো। স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকারের নকশায় তৈরি হয় কারখানাটি। 8 লাখ বর্গফুটের 10 তলা ভবন, মূল ফ্লোর 40,000 বর্গফুটের। গ্রামীণ জনপদের দক্ষিণ দুয়ারি বাড়ির খোলা উঠানের আদলে তৈরি স্থাপনাটি। কোনো এসি বা ফ্যান লাগে না। ফ্লোর এবং দেয়ালে সবুজ গাছগাছালি আর জলাধার সংযোজন করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে ভবনটিতে। গরমে জলাধারের ওপর দিয়ে বাতাস শীতল হয়ে কারখানায় প্রবেশ করে। গরম হাওয়া ছাদের ওপর চিমনির মাধ্যমে বেরিয়ে যায়। এতে পুরো ভবন থাকে শীতল। শীতকালে আবার পুরো উল্টো। কি বলছেন পরিবেশ বিজ্ঞানী ও কর্তৃপক্ষ? বিল্ডিংটার স্ট্রাকচারটাই আসলে ওইভাবে তৈরি করা হয়েছে এবং যা হয়েছে সমস্তই আসলে দেশীয়ভাবেই, দেশজ পণ্য যেমন তৈরি হচ্ছে, কারখানাটাও দেশীয় চিন্তাভাবনা করেই আসলে তৈরি করা। আর ফ্যান ব্যবহার না করার কারণে বিদ্যুতের যে বাড়তি খরচ সেটাও কিন্তু এখানে সাশ্রয় হচ্ছে। বিদ্যুৎ বেশি ব্যবহার করতে হচ্ছে না। তারপর আমরা আবার সোলার প্যানেলের মাধ্যমে আমাদের চাহিদার 30% বিদ্যুৎ আমরা এখানে উৎপাদন করি। কারখানার নিচতলার 15,000 বর্গফুটের জলাধারগুলোতে 5 লাখ লিটার পানি থাকে সব সময়। এসব পানি ডাইংয়ের কাজ শেষে শোধিত হয়ে জমা হয় জলাধারে। সবুজ গাছপালা আর এই পানির উপর দিয়ে আসা বাতাস 4টি শূন্য স্তম্ভের মধ্য দিয়ে প্রবেশ করে কারখানায়। ফলে এসি বা ফ্যান ছাড়াই তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। লতাপাতা দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ, আর হচ্ছে বাহিরের তুলনা এখানে তাপমাত্রা একটু কমে। বাহিরে যতটা কনকনে শীত, ভিতরে যখন আমরা ঢুকি তখন আমাদের আর অত শীতটা লাগে না। এখানে কাজ করি মাসিক বেতনটা এইটা হলো ভালো, আর হলো স্বাস্থ্যবিধি সব পাক দিয়ে সমান আছে, ওষুধ পানি সব দিয়ে সমান আছে। তাপ নিয়ন্ত্রিত কারখানায় আছে সবুজ টিফিন স্পট নন্দিনী। শ্রমিকরা দুপুরের খাবারও খান সবুজে ঘেরা আড্ডাশালায়। চিকিৎসা, ব্যাংক, বুথসহ সব সুবিধাও সবুজের ছায়ায়। এমন উদ্যোগ দেশের অন্যান্য কারখানায় ব্যবহারের পরামর্শ পরিবেশ বিজ্ঞানীর। পাশাপাশি কীট পতঙ্গ থেকেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। খুব ভালো একটা উদ্যোগ হবে যারা কারখানা মালিক রয়েছেন তারা যদি এই আইডিয়াগুলোকে একটু ফলো করেন, তাদের কর্মীদের জন্য, তাদের নিজেদের জন্য, আমাদের পরিবেশের জন্য, এক কথায় আমাদের দেশের জন্য। কারখানাটি নির্মাণে সময় লেগেছে 2012 থেকে 2016 পর্যন্ত। জাতিসংঘের টেকসই সবুজ বিল্ডিং হিসেবে সনদ পায় গত বছর। এখানকার তৈরি শতরঞ্জি 70টি দেশে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে রপ্তানি হয়। শফিকুল ইসলাম সেলিম নামের এক ব্যক্তি এই কারখানার উদ্যোক্তা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজশাহী শহর জুড়ে একসময় ছিল বড় বড় জলাধার ও গাছ। তীব্র গরমে তাপপ্রবাহে গাছের নিচে প্রাণী ও পাখিরা জুড়াতো প্রাণ। কিন্তু নগরায়নে এখন আর সেই অবস্থা নেই। সম্প্রতি চলমান দাবদাহে বিপর্যস্ত প্রকৃতি, গাছ ও জলাধার কম থাকায় তৃষ্ণা মেটাতে হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলের। এমন সময় রাজশাহীর রাস্তাঘাটের পশু পাখিদের জন্য এগিয়ে এসেছে একদল তরুণ। রাস্তার পাশে ও গাছের সাথে পানি খাওয়ার জন্য পাত্র বেঁধে দিচ্ছেন তারা। পানি শূন্য হলে তা পূর্ণ করে দেওয়ার অনুরোধ লিখে রাখা হয়েছে সেখানে। মাটির পাত্রে পানি দেওয়ার পরে এভাবেই ছুটে আসছে তৃষ্ণার্ত পশু পাখির দল। তীব্র গরমে মাঠে খালে পানি সংকট থাকায় বিভিন্ন জায়গায় পানির পাতিল বাঁধতে শুরু করেছেন। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে কুকুর বিড়ালের জন্য ও বিভিন্ন গাছের ডালে পাখির জন্য পানির পাত্র স্থাপন করা হয়েছে। সেখানে পানি ঢেলে রাখা হচ্ছে। সেই সাথে স্থানীয়দের রেখে যাওয়া এসব পাত্র খালি হলে তাতে পানি দিয়ে পূর্ণ করার জন্য সচেতন করছে এই যুবকরা।
রাজশাহী শহরের স্পেসিফিক কিছু জায়গাতে যেগুলোতে কুকুর বেশি থাকে অথবা পানি খাওয়ার মতো স্পট আছে, কুকুর এসে খাইতে পারবে, সেগুলো স্পটে আমরা পানির ব্যবস্থা করে দিচ্ছি। প্রচণ্ড গরমে আমরাই থাকতে পারছি না, ওরা কীভাবে থাকবে, এই জন্য আমরা আসলে তাদের পানি খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আয়োজকরা বলছেন নগরীতে আগের মতো জলাশয় নেই, সেই জন্য তাপদহে মানুষের মতো পশু পাখিরাও বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তাদের কথা ভেবেই এমন উদ্যোগ। আমরা কিছুদিন আগে পানির ব্যবস্থা করেছিলাম সবার জন্য, তো এ থেকে আমার মনে হলো যে শুধু পানি শুধু মানুষের জন্যই আমরা যদি করি তাহলে এটা আর কি খুব অল্প হয়ে যায়। যেসব জায়গায় পুকুর নাই বা ড্রেনের যে স্ল্যাবগুলো আছে সেগুলো দেওয়া আছে, তো সেগুলো জায়গায় আমরা পাত্রগুলো দিব। পশু পাখিদের জন্য এমন উদ্যোগের অংশ হতে পেরে সন্তুষ্ট অংশগ্রহণকারী তরুণরা। তাদের প্রত্যাশা নগরীর সবাই এভাবেই এগিয়ে আসবেন। ছোট জলাশয় সবই শুকিয়ে যাচ্ছে, সাথে আমাদের নিজেদেরও যখন পানি খেতে যাই তখন পানিও প্রচুর গরম, এখন পশু পাখিরা পানি খাবে কীভাবে? উদ্যোগটার সাথে আমরা থেকে অনেক ভালো লাগছে আমার, এবং হলো আমাদের জিআর যে টিম আছে সব টিম মেম্বার একসাথে মিলে একত্রে আমরা এই কাজটা করছি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। কাঁচা মরিচ বিক্রি করতে না পেরে এখন শুকিয়ে ঘরে তুলছেন জামালপুরের কৃষক। জেলা সদর ইসলামপুর, সরিষাবাড়ি সহ বেশ কয়েকটি উপজেলায় এবার মরিচের ভালো ফলন, তবে পাইকারের অভাবে তা সময় মতো বিক্রি করা যায়নি। গত বছর ৮ গুণ লাভে বিক্রিত ফসল এবার ৩ গুণে নেমেছে, তাই অখুশি কৃষক। বালুচরে লঙ্কা কাণ্ড, শুকাতে দেয়া মরিচের মাদুরগুলো যেন এক একটা চারকোনা দ্বীপ। এই দৃশ্য যমুনা নদীর পাড়ে। উৎপাদনের মাত্রা অনুযায়ী এবার কাঁচামরিচের পাইকার পাননি জামালপুরের চাষি, তাই শেষ সময়ে পাকা আধা পাকা মরিচ জমি থেকে তোলা হচ্ছে। হাজার হাজার মন মরিচ শুকিয়ে সংরক্ষণ করছে কৃষক। গতবার কাঁচামরিচ নিচে বিঘা 1 লাখ টাকা, 80,000 টাকা। এই বছর কাঁচামরিচ বাজার নেই, এবার কাঁচামরিচ বাজার হাইস্টে 1500, 2000, 1600, 1800, এরপর বাজার নেই। শুকনা করলে আপনার দেশি মরিচটা ওটা চাহিদা বেশি, কালার সুন্দর, ওই মরিচটা ব্যাপারীটা টাইনে না থাকা, লস নাই। এবার জামালপুরে মরিচ আবাদে বিঘা প্রতি খরচ 30,000 টাকা, উৎপাদন 10 থেকে 12 মণ, অর্থাৎ কেজিতে 75 টাকা খরচের বিপরীতে 220 টাকা মিলছে বাজারে। কৃষক বলছেন গত বছর এই লাভ ছিল আরও বেশি, এবছর সবকিছুর দাম আরেক দফা বেড়ে যাওয়ায় কমেছে লভ্যাংশ। 500 টাকা 600 টাকার কামলা দিই, নিয়ে কৃষি নিয়ে কাজ করি, বাজারে নিয়ে যাই মরিচের দাম পাই না। আমাদের তো এবার লস হয়ে গেল। মরিচের আবাদ এবার করলে মরিচ আবাদ আমরা ছেড়ে দেওয়া লাগবো, মরিচ আবাদ করতেই পারবো না। মোষ, বিষ, সার, কামলা পাড়ে এই দামে আমাদের পুষতে আছে না। 12-14 হাজার টাকার বাজার আছে, বাজার 7,000 6,000 টাকা বাজার দাম, তে কৃষক মানুষের ধরা। যৌক্তিক দাম বজায় রাখতে সরকারি পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলার কৃষি কর্মকর্তার। এই বছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল উৎপাদনে, তাকে ছাড়িয়ে উৎপাদন অত্যন্ত ভালো হবে। এখন পর্যন্ত যে কাঁচা মরিচ উৎপাদিত হয়েছে তার দাম কৃষক ভালো পেয়েছে এবং মরিচ উৎপাদন শেষ পর্যায়ে আছে, এবং আশা করা যাচ্ছে যে শুকনো মরিচ শীঘ্রই কৃষকরা বাজারজাত করতে পারবে এবং ভালো দাম পাবে বলে আশা করি। চলতি মৌসুমে জেলার 7 উপজেলায় 7,545 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে 2,400 কেজি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অব্যাহত আছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড় অভিযান। শুক্রবার নিউ ইয়র্কের 2টি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় কমপক্ষে 60 জনকে। এর মধ্যে নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে আটক করা হয় 43 জনকে। শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বর এবং আবাসিক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছিল। পুলিশ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীদের উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ, সেখান থেকেও আটক করা হয় অন্তত 15 জনকে। এ নিয়ে সপ্তাহব্যাপী পুলিশি অভিযানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটক করা হয়েছে 2300-র বেশি শিক্ষার্থীকে।
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে ফ্রান্স এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও। শুক্রবার ফ্রান্সের প্যারিস ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের চত্বরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। তাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ, সরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। এদিকে বিক্ষোভ ছড়িয়েছে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে ম্যাকগিল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব টরন্টোতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ফিলিস্তিনের পক্ষে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। আলবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের আটক করা হয়। তারা হলেন কারণ ব্রার, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেপ্তার 3 জনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। গত বছরের 18 জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে। ওই হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করে বলেন এর সাথে ভারত জড়িত থাকতে পারে। ট্রুডোর ওই অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা যায়। ইউক্রেনের জব্দ করা পশ্চিমা সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র প্রদর্শন করল রাশিয়া। রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরু থেকে কিয়েভকে সহায়তা করে আসছে পশ্চিমারা, পাঠিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। এবার সেই সমরাস্ত্রই ইউক্রেন থেকে জব্দ করল রাশিয়ার সেনাবাহিনী। সামরিক সরঞ্জামগুলো জব্দ করার পর তা এখন দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন। মস্কোতে আয়োজন করা হয়েছে বিশাল প্রদর্শনী। মস্কোর ভিক্টরি পার্কে এই বিশাল প্রদর্শনীর সামরিক সরঞ্জামগুলোর সবই যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশে তৈরি। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে রাশিয়া এগুলোর প্রদর্শনী হচ্ছে কেন। বিষয়টি আর কিছু নয়, এগুলো সবই ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে রুশ সেনাবাহিনী। এই প্রদর্শনীর উদ্দেশ্য কি? প্রবেশ মুখেই আছে তার উত্তর, যেখানে লেখা ছিল রাশিয়ান সেনাবাহিনীর ট্রফি, অর্থাৎ এই যুদ্ধে মস্কোয় জিতবে জনগণকে সেই আশ্বাস দেয়া। উদাহরণ হিসেবে লিওপার্ড নামের এই ট্যাঙ্কটির কথাই ধরা যাক। জার্মানির তৈরি এই সামরিক যানের সামনে লেখা ইতিহাসের পুনরাবৃত্তি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন নাজি বাহিনীর পরাজয় হয়েছিল, এবারও সেই পরিণতি ভোগ করতে হবে জার্মানিকে। সামরিক সরঞ্জামগুলো আমাদের জন্য ট্রফি, আমাদের সক্ষমতা প্রকাশ করে এগুলি, এবং এটাই প্রকৃত সত্য। পশ্চিমা সাহায্য কিংবা উন্নত সামরিক যান কোনোটাই যুদ্ধ পরিস্থিতি পরিবর্তন করবে না। রুশ ইউক্রেন যুদ্ধের পর কিয়েভকে M1 যুদ্ধবিমান, আব্রাম ব্যাটল ট্যাঙ্ক সহ অত্যাধুনিক সমরাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেসবের অনেক কিছুই যে রাশিয়া ছিনিয়ে এনেছে তা পরিষ্কার এই প্রদর্শনীতে, যেখানে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাঁজোয়া যানের পাশাপাশি দেখা মিলছে তুরস্ক, সুইডেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্রের তৈরি সামরিক সরঞ্জামও। গর্ববোধ করছি, শত্রুপক্ষ থেকে দেশের নাগরিকদের রক্ষা করতে আমাদের সেনারা কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের কারণেই আমরা সুরক্ষিত আছি। মে দিবসে শুরু হওয়া প্রদর্শনী দেখতে ভিড় জমান উৎসুক নাগরিকরা। রাশিয়ার শক্তি আমি অনুভব করতে পারছি, কোনো সন্দেহ নেই জয়ী আমরাই হব। এই বক্তব্যই প্রমাণ করে এই প্রদর্শনীটির একটি মনস্তাত্ত্বিক দিকও আছে। গত 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনকে হারাতে পারেনি রাশিয়া, উল্টো প্রাণ হারিয়েছে 10,000-এর বেশি সেনা সদস্য। এই অবস্থায় রাশিয়ানদের মনোবল চাঙ্গা করেছে এই প্রদর্শনী। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।